মির্জা শায়ন মুগ্ধ লেখিকা জান্নাতুল ফেরদৌস মিথিলা পর্ব ৬। ডেড পোয়েটস বার। পুরনো কাঠের তৈরি ইন্টেরিয়রে সাজানো গোছানো লিকুয়েল বার। চারিদিকে ম্লান আলো বিরাজমান। বড়সড় এই বারটি শহর থেকে বেশ দূরে, যেখানে মূলত বিভিন্ন অপরাধীদের গোপন আস্তানা। বারের প্রতিটি দেওয়ালে ঝুলছে কবি লেখকদের ছবি। অদূরের বার কাউন্টারে তিনজন বারটেন্ডার দক্ষ হাতে কাস্টমারদের বানিয়ে দিচ্ছে ককটেইল। খানিকটা দূরে বাজছে স্লো জাজ। পুরো বাড়ি থই থই করছে মানুষ। কেউ কেউ নিজ টেবিলে বসে বুঁদ হয়েছে নেশায়। বারের একদম কর্নারের শেষ টেবিলটায় গা এলিয়ে বসে আছে এক আফ্রিকান যুবক। লম্বা চওড়া গায়ের গড়ন, মাথায় ছোট ছোট চুল। তার চোখ দুটো কেমন নিভু নিভু। বোধ হয় আয়েশি নেশায় বুঁদ হয়েছেন তিনি। যুবক নেশায় ঢুলতে ঢুলতে টেবিলের ওপর থেকে রামের বোতল তুলে আর একটু অ্যালকোহল গ্লাসে ঢালতে উদ্যত হতেই খেয়াল করে বোতল ফাঁকা। মোটা কাচের বোতলটায় আর একটু লিকুইয়ের অবশিষ্ট নেই। যুবক বিরক্তিতে মুখ কুঁচকায়, কপালে গোটাকতক ভাঁজ ফেলে গলা উঁচিয়ে ডেকে ওঠে বারটেন্ডারকে, হে ইউ মাদারফাকার, তাড়াতাড়ি আরেক বোতল রাম নিয়ে আয়। বারটেন্ডার তেড়ে গিয়েও বললেন না কিছু। শত হলেও যুবক তার বারের ডেইলি কাস্টমার। এখন মুখ খুলে প্রতিবাদ করে তিনি থোড়াই নিজের পেটে লাথি মারবেন। বারটেন্ডার তখনই কাউন্টার সেলফ থেকে আরেক বোতল রাম বের করে এগিয়ে দিলেন ওয়েটারের দিকে। চাপা গলায় আদেশের সুরে বললেন, দিয়ে আয় বাস্টারটাকে। ওয়েটার মুচকি হাসলো এহেন কথায়। হাত বাড়িয়ে বোতলটা তুলে নিয়ে একটুখানি এগোতেই হঠাৎ করে তার চোখ গেল বারের সম্মুখ দুয়ারের দিকে। বলা নেই ক নেই, কোত্থেকে যেন কতগুলো কালো পোশাকধারী সশস্ত্র বডিগার্ড ছুটে আসছে দেখো। বারটেন্ডার হকচকালেন এহেন কাণ্ডে। তড়িঘড়ি করে কাউন্টার থেকে বেরিয়ে আসতেই দুপাশ থেকে দুজন বডিগার্ড তাকে আটকে ফেলল পথের মাঝে। এদিকে বারে উপস্থিত সাধারণ জনগণ সবাই কেমন আতঙ্কিত। হুটহাট এমন সশস্ত্র বডিগার্ড দেখলে কেই বা আতঙ্ক না হয়ে থাকে শুনি। বডিগার্ডেরা একে একে সকলের মাথা বরাবর নিজেদের বন্দুকের নল তাক করল। মুহূর্তেই মানুষের কোলাহলে গিজগিজ করতে থাকা বারটাই সেয়ে গেল এক অদ্ভুত নীরবতা। অদূরের টার্ন টেবিলে এখনো বাজছে স্লো জাজ। হাঁটতে থাকা ওয়েটার মহাশয়ও থেমে গেলেন তক্ষুনি। মাথা বরাবর বন্দুকের নল ঠেকতেই ভয়ে বেচারার হাত থেকে অবহেলায় পড়ে গেল রামের বোতলটা। বডিগার্ডেরা তখন রাশিয়ান ভাষায় হুঙ্কার ছুড়ে সকলের উদ্দেশ্যে বললেন, আপস্তিক গোলাভু, মাথা নিচু করো সবাই। কথাটা শোনা মাত্রই সকলে নিজেদের মাথার ওপর দুহাত চেপে ঘাড় নোয়ালেন। ওদিকে আফ্রিকান যুবক এতক্ষণ কানে হেডফোন গুঁজে চোখ বুজে কি যে শুনছিল কে জানে। তার ধ্যান ফিরল মাত্র। চোখ খুলে চারপাশে তাকাতেই থমকে গেল এক মুহূর্তের জন্য। এই বডিগার্ডদের সে চেনে ওরা কারা। তার মানে মনস্টার তাকে খুঁজে পেয়েছে। যুবক ত্রস্ত উঠে দাঁড়ায় বসা ছেড়ে। আতঙ্কে ঢোক গিলে ছুটতে নিলেই দুপাশ থেকে বেশ কজন গার্ড এসে আটকে ফেলল তাকে। কপালের একদম মাঝ বরাবর ঠেকলো বন্দুকের নল। যুবক ভয়ে তটস্থ, কাঁপতে কাঁপতে বলতে লাগলো, ভুল হয়েছে আমার, ছেড়ে দাও আমায়। গার্ডেরা প্রত্যুত্তর করেনি। এরই মধ্যে বারের দরজা দিয়ে গটগটিয়ে প্রবেশ করলো অ্যাডউইন। এদিক ওদিক নজর ঘুরিয়ে খুঁজতে লাগলো কাঙ্ক্ষিত ব্যক্তিকে। যেই দেখলেন কাঙ্ক্ষিত ব্যক্তিকে আটক করা হয়েছে, অমনি তিনি তস্ত্র পায়ে চলে এলেন আটককৃত যুবকের সামনে। এসে ভয়ার্ত যুবকের মুখখানায় এক আধবার নজর বুলিয়ে কুটিল হেসে বললেন, কেমন আছো বারগান্ডি? বারগান্ডি কাঁপছে ভয়ে। এতক্ষণে নেশায় বোধ হয়ে থাকা যুবকের তীব্র নেশাগুলো হুট করেই কোথায় পালালো কে জানে। সে এবার সজ্ঞানে আতঙ্কিত কণ্ঠে শুধায়, আমায় ক্ষমা করুন অ্যাডউইন, আমি ভুল করেছি। হ্যাঁ, আমি মানছি আমি ভুল করেছি। প্লিজ আমায় মাফ করে দিন। প্লিজ আমার প্রাণে মারবেন না। অ্যাডউইন বাঁকা হাসলো। এ পর্যায়ে খানিকটা ঝুঁকে এসে দাঁড়ালো বারগান্ডির মুখোমুখি। অতঃপর কুড়ো চোখে তাকিয়ে থেকে আচমকা শান্ত কণ্ঠে বলল, তুমি হয়তো ভুলে যাচ্ছ বারগান্ডি, মনস্টারের সাথে বিশ্বাসঘাতকতা করা মানে নিজ হাতে নিজের কবর খোঁড়া। তুমি তো বহুদিন আগেই নিজের কবর খুঁড়ে রেখেছ। সেখানে এতদিন যে বেঁচে ছিলে, এটাই তো অনেক। বলে অ্যাডউইন সিট দ্বারা সোজা করে দাঁড়ালেন। দুহাত পকেটে গুজে তক্ষুনি গার্ডদের উদ্দেশ্যে আদেশ ছুড়ল, কিপ ইউর হেড ডাউন। কথাটা শোনার সাথে সাথে সকল গার্ডেরা নিজেদের মাথা নুয়ে দাঁড়ালেন। প্রায় মিনিট খানেক পেরোতেই বারের সদর দরজা দিয়ে বুট জুতো দাম্ভিক শব্দ তুলে বেশ ভাব নিয়ে ঢুকলো শ্যাডো মনস্টার। মাথায় বড় গোলাকার কালো টুপি, মুখ দেখা যাচ্ছে না তার। দেখা যাচ্ছে কেবল পিয়ার্সিং করা ঠোঁট দুটো, আর যার ভাঁজে জ্বলছে মোটা সিগার।
সিগারের কলুষিত ধোঁয়ায় আচ্ছন্ন যুবকের মুখমণ্ডলের চারপাশ। সে ধীরে ধীরে এগিয়ে আসছে, যাকে যাকে অতিক্রম করছে তারা সবাই কেমন ভয়ে তথস্থ, নিঃশ্বাস আটকে রাখছে যতক্ষণ না মনস্টার তাদের পাশ কাটিয়ে যাচ্ছে। তাদের নিচু দৃষ্টি এখনো মেঝেতে তাক করা, দেখছে কেবল বুট পরিহিত দুটো পা। কেননা তারা তো জানে ভুলক্রমে তাদের দৃষ্টি একবার উপরে উঠলে পর মুহূর্তে তাদের মাথাটা শরীর থেকে আলাদা হবে চিরতরে। শ্যাডো মনস্টার তার দাম্ভিক কদমে এগিয়ে এসে দাঁড়ালো বার্গান্ডির মুখোমুখি। বার্গান্ডি মাথা নুইয়ে রেখে কাঁপছে, শরীরটা দরদর করে ঘামছে তার। মনস্টারের উপস্থিতি টের পেতেই বেচারা হাউমাউ জুড়ে দেয়, কাঁদতে কাঁদতে বলে ওঠে, প্লিজ ফরগিভ মি মনস্টার, আমি ভুল করে ফেলেছি, আর কোনোদিন এমনটা হবে না মনস্টার, প্লিজ গিভ মি এ সেকেন্ড চান্স। গোলাকার টুপির আড়ালে লুকিয়ে থাকা বাদামি ঠোঁটজোড়া বুঝি কুটিল হাসল, জ্বলতে থাকা সিগারেটটা এক হাতে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলল। তারপর তার চিরচেনা ভয়ানক শান্ত কণ্ঠে বলল, হোয়ার ইজ মাই ফ্রেন্ড আইভ। বার্গান্ডির নিঃশ্বাস আটকে গেল বোধ হয়। বেচারা বেশ কয়েকবার শুকনো ঢোক গিলে আমতা আমতা করছে, সময় নিয়ে বলে ওঠে, আমার কাছে নেই মনস্টার। এ পর্যায়ে বাঁকা হাসে মনস্টার, তখনই নিজের ডান পাটা উঠিয়ে রাখলো সম্মুখে টেবিলের ওপর, হাত বাড়িয়ে বুট জুতোর পেছনে লুকিয়ে রাখা ছুরিটা বের করে এনে একটানে ধারালো ছুরির গা থেকে মেটালের খাপটা টেনে খুলে ফেলে। অতপর এক কদম এগিয়ে এসে খপ করে চেপে ধরে বার্গান্ডির ঘাড়। বার্গান্ডি হকচকায়, ভয়ার্ত প্রতিক্রিয়া দেখানোর পূর্বেই তার গলা বরাবর বসলো ধারালো ছুরির চাপ। মনস্টার থামছে না, এক প্রকার নৃশংসভাবেই জবাই করেছে বার্গান্ডিকে। মুহূর্তে বার্গান্ডির গলা থেকে ফিনকি দিয়ে বেরোতে লাগলো লহু। সেই লহু গিয়ে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে মনস্টারের মুখ এবং গায়ে। তবু নির্দয় মনস্টারের হাত দুটো একটু ছাড়ছে না বার্গান্ডিকে। মৃত্যু শেষ মুহূর্তে এসে বার্গান্ডির দেহ ঝাঁকুনি খাচ্ছে বেশ। বেচারা চোখ দুটো যেন কোটর ছেড়ে বেরিয়ে যাচ্ছে, জিভ বেরিয়েছে বহু আগে। তার শেষ নিঃশ্বাসটুকু বেরোনোর আগ অবধি মনস্টার তার গলায় ছুরি চালিয়েছে। যখনই সে টের পেল বার্গান্ডির দেহ আর নড়ছে না, নাক দিয়ে আর বেরোচ্ছে না নিঃশ্বাস, ঠিক তখনই তার ঘাড় ছেড়ে দেয় মনস্টার। বার্গান্ডির নিথর মুখখানায় তাকিয়ে থেকে হাতে থাকা লাল তরলে রঞ্জিত চাকুটা বার্গান্ডির গায়ে উল্টে পাল্টে কোনো মতে মুছতে মুছতে শান্ত কণ্ঠে আওড়ালো, যা মাফ করলাম, তুই তো জানতি আমার কাছে ক্ষমা মানে মৃত্যু। মনস্টারের নৃশংসতায় বরাবরই অভ্যস্ত অ্যাডউইন, তবে বাকি গার্ডদের অবস্থা করুন। রোজ রোজ এত নতুন নতুন নৃশংসতার সাক্ষী হচ্ছে না, কোনটা ছেড়ে কোনটায় ভয় পাবে তারা কে জানে। এদিকে মনস্টারের মুখমণ্ডল ভরে গিয়েছে রক্তের ছিটে ফোটায়, গায়েও পড়েছে বেশ, তবে কালো রঙা হওয়ায় কাপড়ে সেই দাগ দেখা যাচ্ছে না তেমন। মনস্টার নিজের মুখ থেকে লহুর ছিটে ফোটাগুলো মুছে নেবার মোটেও তারা দেখালো না। উল্টো পথে পা বাড়িয়ে চুপচাপ গিয়ে বসলো কাউন্টারের টুলের ওপর। ওভারকোটের পকেট হাতে ফের একখানা সিগার বের করে এনে ঠোঁটের ফাঁকে গুজল সে। লাইটার জ্বালিয়ে সিগারের শেষ ভাগ ধরাতেই হঠাৎ তার বাজ পাখির ন্যায় দৃষ্টি গিয়ে পড়ল বারটেন্ডার বয়ের ওপর, যিনি কিনা মনস্টারকে আর দৃষ্টিতে লুকিয়ে চুরিয়ে দেখছিলেন। তবে মনস্টারের ওই বাদামি চোখজোড়ার সাথে চোখাচোখি হতেই ভয়ে কেঁপে উঠলেন বারটেন্ডার। তখনই নজর ঝোঁকালেন নিচে। মনস্টার দেখল তা। সিগারের শেষ ভাগে লম্বা একটা টান বসিয়ে সিগার মুখে কুড়ো হাসল কেমন। পরক্ষণে ডান হাতের তর্জনী এবং মধ্যমার ভাঁজে সিগারটা ধরে রেখে একটু একটু করে কদম বাড়িয়ে এগিয়ে গেল বারটেন্ডারের নিকট। বেচারা বারটেন্ডার মনস্টারকে নিজের সামনে এসে দাঁড়াতে দেখে ভয়ে আটখানা। ত্বরিত নিচু হয়ে মনস্টারের পা দুটোকে বুকে জড়িয়ে আর্তনাদ করতে করতে বলতে লাগলো, ভুল হয়ে গেছে মনস্টার, আমি ভুলে তাকিয়েছি আপনার দিকে, আর কখনো এমন করব না মনস্টার, বিশ্বাস করুন আর কোনোদিন করব না। মনস্টার শেষনাত্মক হাসল কেন যেন, ধীরে ধীরে ওভারকোটের ভেতর দিয়ে কোমরের পেছনে হাত নিয়ে বলতে লাগলো, নেক্সট টাইম বেঁচে থাকলে তো। বারটেন্ডার হতভম্ব, হতবাক দৃষ্টি তুলে উপরে তাকাতেই টের পেল তার খুলির ঠিক মাঝ বরাবর বন্দুক তাক করেছে মনস্টার। বারটেন্ডার বয়টা বুঝি নিঃশ্বাস ফেলতে ভুলে গেল এক মুহূর্তের জন্য। মনস্টার তার দিকে সরু চোখে তাকিয়ে আছে। হঠাৎ করেই সে দেখল সুদর্শন যুবক তাকে চোখ মারল। বারটেন্ডার হতবুদ্ধি ভাব নিয়ে তাকিয়ে থাকতেই মনস্টার তক্ষুনি টিগার চাপল, একবার দুবার পরপর চারবার। এবারেও বারটেন্ডারের লাল ক্ষারীয় তরল এসে ছিটকে পড়ল মনস্টারের গায়ে। তবুও মনস্টার প্রতিক্রিয়াহীন। বন্দুকের ধুমায়িত নলের আগায় ফু দিয়ে হঠাৎ আদেশ ছুড়ল, ফায়ার।
শুনলেন সকলে। বডিগার্ডেরা তড়িঘড়ি করে নিজেদের রাইফেলগুলোর সেফটি সুইচকে ফায়ার অবস্থায় আনলো। অতঃপর উপস্থিত সাধারণ জনগণেরা কিছু বুঝে ওঠার আগেই তাদের উপর চলল অমানবিক গুলিবর্ষণ। এক মুহূর্তেই পুরো বাড়ি ছড়িয়ে পড়ল আর্তচিৎকার। চারিদিকে অনবরত রাইফেলের গুলির শব্দ। বাড়ির মেঝে ভরে গিয়েছে লৌহর উপস্থিতিতে। অথচ মনস্টার নামক সুদর্শন ভয়ঙ্কর যুবক মাথা দোলাচ্ছে আনন্দে, মনের সুখে একের পর এক টান বসাচ্ছে শিগারের শেষ ভাগে। কাজ শেষ। বারগান্ডিকে মারতে এসে পুরো বার উড়িয়েছে বোম মেরে। শত হলেও মনস্টার কখনো নিজের উপস্থিতির ছাপ রাখে না। জনমানবহীন রাস্তার একপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটি কালোরঙা মার্সিডিজ বেঞ্জ। তার ঠিক মাঝে দাঁড় করিয়ে রাখা মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস পুলম্যান। সগৌরবে গাড়ির দিকে হেঁটে আসছে মনস্টার মুগ্ধ, তার পিছু পিছু গার্ডস। মুগ্ধ গাড়ির সামনে এসে দাঁড়াতেই অ্যাডউইন আগ বাড়িয়ে গাড়ির দরজা খুলে দেয়। গম্ভীর মুগ্ধ গাড়িতে ঢোকার আগে কি মনে করে হঠাৎ বলে ওঠে, দুটো ট্রাক নিয়ে আয় অ্যাডউইন। হতভম্ব অ্যাডউইন, মনস্টার আবার হুটহাট ট্রাক আনতে বলল কেন, তাও আবার দুটো। মনে উত্থাপিত হাজার কৌতূহল প্রশ্ন, তবুও ঠোঁটের ফাঁক ফোকর দিয়ে বেরোল না একটা শব্দও। অ্যাডউইন কেমন গম্ভীর মুখে স্রেফ মাথা নাড়িয়ে জানালো, ওকে মনস্টার। মুগ্ধ ততক্ষণে গাড়ির ব্যাক সিটে আয়েশ করে বসেছে। অ্যাডউইন ঘুরে গিয়ে উঠে বসলো ড্রাইভারের পাশের সিটে। ড্রাইভার মহাশয় গাড়িতে স্টার্ট বসাতেই মুগ্ধ কেমন গম্ভীর বাজখাই কণ্ঠে শুধায়, গাড়ি শপিং মলের দিকে নিয়ে চলো। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে ঘাড় বাঁকিয়ে তাকায় অ্যাডউইন। লোকটার মুখাবয়ব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে বোধহয় বেশ অবাক হয়েছে এহেন কথায়। মুগ্ধ দেখেও দেখল না তার মুখভঙ্গি। গম্ভীর মুখে মাথা থেকে টুপিটা নামিয়ে পাশে রেখে ফের বাজখাই কণ্ঠে বলল, আই সেইড গো টু দ্য শপিং মল। এহেন বাজখাই কণ্ঠে তৎক্ষণাৎ গাড়িতে স্টার্ট বসায় ড্রাইভার। অ্যাডউইনও রয়েস হয়ে সোজা হয়ে বসল। তার বিচক্ষণ মস্তিষ্ক টের পাচ্ছে অনেক কিছু, যা ভাবতে গিয়ে বেচারা চিন্তায় শেষ। শেষে কিনা তাদের মনস্টার শপিং মলে যাচ্ছে। সিরিয়াসলি? মস্কোর বিখ্যাত শপিং মল আভিয়া পার্ক মলের সামনে এসে গাড়ি থামিয়েছে মনস্টার বাহিনী। কিয়ৎক্ষণের মধ্যেই প্রতিটি গাড়ি থেকে বেরিয়ে আসে গার্ডস। অ্যাডউইন এখনও ঠায় বসে আছে গাড়িতে। তার মনিবের পরবর্তী আদেশ না পাওয়া অবধি সে কি করে যাবে বাইরে। এদিকে মুগ্ধের ঠোঁটের ভাঁজে জ্বলছে 5 নম্বর সিগার, যা শেষ হয়েছে প্রায় অর্ধেকটা। ছেলেটার চোখ মুখে নির্বিকার ভঙ্গি স্পষ্ট। অ্যাডউইন খানিক রয়েস হয়ে গলা খাকারি দিয়ে বলল, মনস্টার, উই আর ইন ফ্রন্ট অফ দ্য মল। মুগ্ধ শুনল, তৎক্ষণাৎ প্রত্যুত্তর না করে খানিক সময় নিল। পায়ের উপর পা রেখে দোলাতে দোলাতে সিগারে টান বসিয়ে গমগমে গলায় বলল, ভেতরে যা, ওম্যান্স কালেকশনে যা যা আছে সব নিয়ে আয়। আকাশ থেকে পড়ল অ্যাডউইন চেয়ে আছে অবিশ্বাস্য নেত্রে। কানে বাজছে কেবল একটাই কথা, ওম্যান্স কালেকশন। এ বাবা, মনস্টার আবার কোন মেয়ের জন্য এত কেনাকাটা করতে চাইছে? কে সেই মেয়ে? মেয়েটাকে দেখার কৌতূহল যেন তরতর করে বাড়ছে অ্যাডউইনের। কিন্তু আপাতত সে কৌতূহলকে বেশ ভালোমতো দমিয়ে রাখল অ্যাডউইন। রয়েস হয়ে খানিক ঢোক গিলে আওড়ালো, ইয়ে মানে বলছিলাম কি মনস্টার, ভেতরে তো অনেক বড় বড় ব্র্যান্ড আছে। আপনি ঠিক কোন ব্র্যান্ডের জিনিসপত্র চাইছেন সেটা বললে না হয় আমি। অ্যাডউইন মহা ব্যগ্র কণ্ঠে কথাগুলো বলেই যাচ্ছে, তবে তার কথাটা শেষ হবার আগে শোনা গেল মুগ্ধের একরোখা ভারী কণ্ঠ, সব, যা যা আছে সব। চক্ষু ছানা বড় করে কিয়ৎক্ষণ তাকিয়ে রইল অ্যাডউইন। ওদিকে মুগ্ধ ভাবলেশীন ভঙ্গিতে সিগার ফুঁকছে। অ্যাডউইনকে এখনো বসে থাকতে দেখে সে কেমন বাজখাই কণ্ঠে আলটিমেটামের সুরে বলে ওঠে, আমার সিগার শেষ হওয়ার আগে যেন কাজ হয়ে যায়, আদারওয়াইজ তোর একদিন আর আমার একদিন। তক্ষুনি টনক নড়ল অ্যাডউইনের। বেচারা কেমন ভয়ে ভয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল গাড়ি থেকে। গার্ডদের নিয়ে ছুটল ভেতরে। ওদিকে মুগ্ধ কি সুন্দর বসে আছে গাড়িতে। ভাব এমন, এ দুনিয়ায় তার চেয়ে বড় শান্ত মানুষ হয়তো আর দুটো নেই বলে। সশস্ত্র বডিগার্ড নিয়ে মলে ঢোকে অ্যাডউইন। তাদের দেখেই মলে থাকা নিরাপত্তা কর্মীরা এগিয়ে আসেন তৎক্ষণাৎ। গম্ভীর মুখে সন্ধিহান গলায় বলে ওঠে, আপনারা অস্ত্র নিয়ে ঢুকলেন কেন? কারা আপনারা? অ্যাডউইন তারা দেখাচ্ছে ওমান সেকশনে যেতে। তবে মাঝপথে নিরাপত্তা কর্মীর এহেন কথায় ভ্রুযুগল কুঁচকে আসে তার। বিরক্তিতে তেতো মুখে বলে, উই আর দি মনস্টার্স আর্মি। আর কিছু শুনবে? নিরাপত্তা কর্মীরা তৎক্ষণাৎ ভয়ে সিটিয়ে গেলেন। একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করে খানিক ঢোক গিললেন যেন। গলায় বেশ নমনীয়তা ঢেলে বলতে লাগলো, আপনারা আজ হঠাৎ এখানে? অ্যাডউইন এবার মহাবিরক্ত। একে তো হাতে সময় কম, তার উপর লোকগুলোর এত প্রশ্ন।
অ্যাডউইন বিরক্তিভরা কণ্ঠে আওড়ালো, শপিং মলে নিশ্চয়ই কেউ হাডুডু খেলতে আসে না। সো উইল ইউ প্লিজ শাট ইউর মাউথ? পারলে একটু হেল্প করেন। এই পুরো মলে ওমেন্স সেকশনে যা যা আছে সব আমাদের ট্র্যাকে তুলুন। মনস্টার গাড়িতেই আছে। শেষ কথাটুকু শুনতেই সর্বাঙ্গে ঝংকার বয়ে গেল সকলের। নিরাপত্তা কর্মীরা তৎক্ষণাৎ ছুটে গেলেন ম্যানেজারের কাছে। ব্যস্ত কণ্ঠে সবকিছু বলতেই ম্যানেজার কেমন উদ্বিগ্ন হলেন। তখনই ছুটে এলেন মনস্টার আর্মিদের কাছে। দরদর করে ঘামতে থাকা কপালখানা শার্টের হাতা দিয়ে মুছে নিয়ে বললেন, আপনাদের যা যা লাগে নিয়ে যান, আমাদের স্টাফরা আপনাদের হেল্প করবে। আপনারা জাস্ট বলুন আপনাদের কি কি লাগবে। এডউইন হাঁটছে দ্রুত কদমে, সঙ্গে পা মিলিয়ে হাঁটতে থাকা ম্যানেজারকে কেবল উত্তর দিল, সব লাগবে সব। ম্যানেজার হতভম্ব দাঁড়িয়ে পড়লেন তক্ষুনি। হতবাক কণ্ঠ ফুঁড়ে অস্ফুটে বেরুলো, সব। প্রায় মিনিট দশেকের মধ্যেই ওমেন্স সেকশনে সকল কালেকশন, ছোট বড় সকল সাইজের ব্যাগ হতে শুরু করে পায়ের জুতো অবধি সবকিছু বিশাল দুটো ট্রাকে তুলেছে মনস্টার আর্মি এবং মলের স্টাফরা। শুধু ট্রাকে নয়, প্রতিটি গাড়ির ডিকিতেও তুলেছে যাবতীয় কালেকশন। ট্রাকে জায়গা হয়নি সব, তাই তো উপায়ন্তর না পেয়ে এই ব্যবস্থা নিয়েছে অ্যাডউইন। বেচারা ভয়ে শেষ। মনস্টারের সিগার শেষ হবার আগে কাজ শেষ করতে হবে তার। ওদিকে ম্যানেজার সাহেব ততক্ষণে এগিয়ে এসেছেন বাইরে। কিয়ৎক্ষণ বাদে তিনি খেয়াল করলেন সারিবদ্ধ আকারে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর ঠিক মাঝের গাড়িটার জানালা নিচে নামছে ধীরে ধীরে। একটু পরে জানালা থেকে বেরিয়ে এলো একখানা ভেইনি হাত, যার কবজিতে ঝুলছে মনস্টার সিগনেচার ব্রেসলেট। তার চক্ষুগোচর হতেই শরীর জমে গেল ম্যানেজারের। বেচারা আতঙ্কে দুকদম পেছাতেই হঠাৎ গাড়ির জানালার বাইরে থাকা হাতটা দু আঙুল চালিয়ে তাকে এগিয়ে আসতে বলল নিঃশব্দে। ম্যানেজারের মন সায় দিল না এগুতে। মনস্টারের নিকট যাবার সাহস কিংবা দুঃসাহস কোনোটাই নেই তার, তবে উপেক্ষাও তো করতে পারবে না। তাই মনের মধ্যে একরাশ ভয়ডর নিয়ে ম্যানেজার সাহেব একটু একটু করে এগিয়ে গেলেন গাড়ির নিকট। কিয়ৎক্ষণ বাদেই দুহাত দূরত্বে দাঁড়িয়ে পা থামালেন তিনি। মাথাটা নুইয়ে রেখে কুনিশ জানিয়ে বললেন, হ্যালো মনস্টার। মুগ্ধ জবাব দিল না। তখনই একখানা কাগজ ছুঁড়ে মারল ম্যানেজারের মুখে। ম্যানেজার হতভম্ব পায়ের কাছে পড়ে থাকা কাগজটা তুলে এনে খেয়াল করতেই দেখলেন এটা কোনো সাধারণ কাগজ নয়, এটা একটা চেক, তাও আবার মনস্টারের স্বাক্ষর দেওয়া। ম্যানেজার সাহেব সন্দিগ্ধ ভাঁজ ফেললেন কপালে। পর মুহূর্তেই তার কর্ণকুহরে ভেসে এলো মনস্টারের গম্ভীর শান্ত কণ্ঠ, মন মতো সংখ্যা বসিয়ে নিন। বলেই জানালার কাজ উঠালো মনস্টার। এদিকে বাইরে দাঁড়িয়ে থাকা ম্যানেজার সাহেব এখনো আশ্চর্যজনিত চোখে তাকিয়ে আছেন কেমন। তিনি তো ভেবেছিলেন মনস্টার বোধহয় এমনিতেই জিনিসপত্র নিয়ে যাবে, তবে তার ধারণা একদম পাল্টে দিলেন মনস্টার, দিয়ে গেলেন তার প্রাপ্য। সারাদিন শুয়ে বসে থেকে গা ধরে গিয়েছে মাহির। এত অলসভাবে সময় কাটে, না আছে কথা বলার কেউ, না আছে কথা শোনার। তারপরও যেই বাড়ি, এটা বাড়ি তো নয়, যেন একটা গোলকধাঁধা। একবার বেরুলে নিজ কক্ষের রাস্তায় ভুলে যায় মেয়েটা। আবার চোখে চশমাটাও তো নেই তার। বেশ খানিকটা দূরের জিনিস ঝাপসা ঝাপসা দেখে সে। এ হলো আরেক কষ্ট। মাহি চুপচাপ দুহাঁটু বুকের কাছে ভাঁজ করে বসে আছে। বাড়ির কথা খুব মনে পড়ছে তার। না জানি বাড়ির সবাই কেমন আছে। মেয়েটার জন্য কাঁদছে হয়তো খুব। মেয়েডেন ইরাকে কয়েকবার বলেছিল ফোনের কথা, তবে তিনি জানালেন এক অদ্ভুত কথা। এ বাড়িতে নাকি ফোন চালানো নিষিদ্ধ, এমনকি কারো হাতে একটা বাটন ফোনও নাকি নেই। মাহি এ কথা শোনার পরপরই বেশ অবাক হয়েছে। এই যুগে এসেও কেউ ফোন না চালিয়ে থাকতে পারে, তাও আবার এতগুলো মানুষ এতগুলো দিন ধরে ফোন ছাড়া চলছে। ভাবা যায় এসব। মাহির ভেতরটা বড্ড অস্থির, মনটা আনচান করছে বাড়ির লোকজনকে দেখতে। ঠোঁট ভেঙে কান্না আসছে একাকিত্বে। পরনে ছিটে ফাটা জামা, সব মিলে মনের অবস্থা বড্ড করুণ মেয়েটার। মাহি মুখ লুকায় হাঁটুর ভাঁজে নিঃশব্দে কাঁদতে গেলেই হঠাৎ শুনল অদূর থেকে এক অদ্ভুত ঝনঝনানি শব্দ ভেসে আসছে। কেউ হয়তো ভারী কিছু টেনে টুনে হিঁচড়ে আনছে। মাহি কান খাড়া করলো। আওয়াজটা ধীরে ধীরে খুব নিকটে আসছে। মেয়েটা কেমন ভয়ে ভয়ে হাঁটু থেকে মুখ তুলে সামনে তাকাতেই দেখে কয়েকজন মেয়েট বেশ কিছু ক্লোদিং এবং রোলিং র্যাক টেনে টেনে ঘরে ঢুকছেন। মাহি অবাক হয়ে তাকিয়ে রইল কেমন। এত এত কাপড় চোপড় কে আনলো হঠাৎ? মনে উত্থাপিত প্রশ্নটা ঠোঁটের আগায় ঠিক নিয়ে আসে মাহি। নড়ে চড়ে সোজা হয়ে বসে সন্ধিহান গলায় জিজ্ঞেস করে ওঠে, এগুলো কি, কে এনেছে এসব? তক্ষুনি কক্ষের দুয়ার থেকে ভেসে আসে মাহির সবচেয়ে অপছন্দীয় পুরুষের বাঁকা কণ্ঠ, তোর কোনো নাগর আছে এখানে যে এনে দিবে?
এহেন খোঁচা মারা কথায় দাঁতে দাঁত চাপল মাহি, নাক ফুলিয়ে ঘাড় ঘুরালো অন্যত্র। মুগ্ধ তখন ধীরে ধীরে এগিয়ে আসে, এক হাতে তার হুইস্কির বোতল, গায়ে এখনো বাইরের পোশাক। অন্ধকারে বসে থাকা মাহি খেয়াল করেনি শ্যাডো মনস্টারের রক্তাক্ত মুখ। এদিকে মনস্টার ঘরে পা রাখতেই মেয়েটার সাথে সাথে যে যার মতো বেরিয়ে যায় কক্ষ থেকে। মুগ্ধ কেমন বাসকাই কণ্ঠে আদেশের টোনে বলে, যা কাপড় চেঞ্জ করে আয়। অবাধ্য মাহি মারও খাবে আবার অবাধ্যতাও করবে। ঘাড়তারামি করে এবারেও সে বলল, পরব না আমি আপনার দেওয়া কাপড় চোপড়। মুগ্ধ চোখ সরু করলো এ পর্যায়ে কাট কাট কণ্ঠে শুধায়, যেটা গায়ে দিয়ে রেখেছিস সেটা কি তোর বাপে এনে কিনে দিয়ে গেছে বান্দির মেয়ে? কার সাথে ঘাড়তারামি করিস বেয়াদবের বাচ্চা, একদম ঘাড় ভেঙে ফেলবো। মাহি ভয় পেলেও অনর নিজের ঘাড়তারামিতে মার খেলে খাবে, তাও পরবে না ওই লোকের আনা কাপড়। সে ঠায় বসে রইল নিজ জায়গায়। এদিকে মুগ্ধের ঘাড়ের রক ফুলছে এবার, দাঁত হয়েছে কটমট, চোখ দুটোতে আগুন লেপ্টে নিয়ে সে কেমন ঝাঁঝালো কণ্ঠে বলল, ড্রেস চেঞ্জ করবি কিনা বল। করবো না, করবো না, করবো না। ব্যাস এটুকুই যেন যথেষ্ট ছিল বেপরোয়া পুরুষকে ধৈর্যহারা করতে। মুগ্ধ তৎক্ষণাৎ কটকট করতে করতে থাকা হাতে থাকা হুইস্কির বোতলটা খুলে নিয়ে একে একে সবগুলো ক্লোদিং র্যাকে হুইস্কি ছেটাতে লাগলো। মাহি আর দৃষ্টিতে দেখছে সব। লোকটার পরবর্তী পদক্ষেপ আজ করতে পারছে না মেয়েটা। কাপড়ের গায়ে ওসব কি ছেটাচ্ছে কে জানে। তবে মাহির টনক নড়ল তখন যখন দেখলো মুগ্ধ তার হাতে থাকা হুইস্কির খালি বোতলটা মেঝেতে ছুঁড়ে ফেলেছে। উদ্ভ্রান্তের ন্যায় ওভারকোট হাতড়ে লাইটার বের করতেই চেঁচিয়ে ওঠে মাহি। তক্ষণে দুলাফি এগিয়ে আসে মুগ্ধের নিকট, হাত বাড়িয়ে মুগ্ধের হাত ধরতে গেলেই আচমকা মাহির গলা চেপে ধরে মুগ্ধ। আরেক হাতে জ্বলন্ত লাইটারটা কাপড়ের রাকে ছুঁড়ে মারতেই কাপড়গুলোতে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। সে আগুনের লেলিহান শিখায় স্পষ্ট হলো মুগ্ধের রক্তাক্ত কঠিন মুখাবয়ব। মাহির নিঃশ্বাস আটকে গেল এক মুহূর্তের জন্য। এই কি দেখছে সে? লোকটার মুখে ওসব কি? মুগ্ধের অগ্নিদৃষ্টিতে চোখ পড়েছে তার, বুকটা এবার কাঁপছে বেশ। ওদিকে শক্তিশালী পুরুষের চোয়াল কাঁপছে রাগের চোটে, ঘাড়ের রগ ফুলেছে ইতিমধ্যে। মাহির মুখ পানে তাকিয়ে থেকে সে আচমকা চর বসালো মেয়েটার গালে। এক হাত তার এখনো চেপেছে মাহির কণ্ঠা। সেদিকে বিন্দুমাত্র পাত্তা নেই যুবকের। সে রীতিমতো ভীষণ খেপেছে মেয়েটার ওপর। মাহি নরম গালে আরেকবার চর বসিয়ে সে কেমন দাঁতে দাঁত চেপে হুঙ্কার তুলে বলে ওঠে, ওসব সাধাসাধি অ্যান্ড অল দোজ ফাকিং বুলশিট আর নট ইন মাই নেচার। তোর কত বড় কলিজা, তুই আমার অবাধ্য হবার চেষ্টা করিস জানোয়ারের বাচ্চা। একদম ঘাড় বরাবর ঘুষি মেরে ঘাড় ফাটিয়ে ফেলবো। ঘাড় ঘরের ঘাড় তেরা। নেক্সট টাইম তোর গায়ে যদি ভুলক্রমেও ওসব মেয়েদের কাপড় দেখি, আই সয়ার তোকে আমি জ্যান্ত পুড়িয়ে মারবো। চাশমিশ অ্যান্ড মার্ক মাই ওয়ার্ডস ইন ইয়োর হেড।